সিলেটের দ্বিতীয় ওয়ানডেতে সোহান অঙ্কনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশে দল। নিউজিল্যান্ড এ দলকে ৩৪৫ রানের টার্গেট দিল স্বাগতিকরা। এবং কেটে গেল শঙ্কার মেঘ, বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী সমিত সোম। জুনের শুরুতে আসছেন ঢাকায়, অভিষেক হতে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে ক্রিকেট প্রসঙ্গ। ভারত পাকিস্তান চলমান সংঘাতের জেরে পাকিস্তান অবস্থানরত বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে বিসিবি। এই মুহূর্তে মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সাউথ এশিয়া আসলে যুদ্ধের পরিবেশ, মানে অন্যান্য বিভিন্ন দেশে যখন আমরা যুদ্ধের অবস্থা দেখেছি, সাউথ এশিয়ায় বিচ্ছিন্নভাবে ভারত পাকিস্তান উত্তেজনা থাকলেও এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা সাউথ এশিয়ায় শুধু ভারত পাকিস্তানই না, অন্যান্য দেশের জন্য, বাংলাদেশ সহ অন্যান্য সাউথ এশিয়ার অন্যান্য দেশের জন্য উদ্বেগজনক, এবং এটার প্রভাব অবশ্যই খেলাধুলার উপরে পড়বে। কেননা সাউথ এশিয়া আমরা জানি খেলাধুলায় খুবই খেলাধুলা পাগল একটা অঞ্চল, বিশেষ করে ক্রিকেট। আমরা জানি মানুষ এখানকার মানুষ কতটা ক্রিকেট প্রেমী, এবং সেই ক্রিকেটেরও কিন্তু সেই শান্তির জায়গাটা বিনষ্ট হচ্ছে, উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে, এবং একই সঙ্গে এই মুহূর্তে পিএসএল অবস্থান করছে বাংলাদেশের দুইজন ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন। তাদেরকে নিয়েও বিসিবির কিন্তু একটা উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে আমরা ফোনে যতটুকু আলাপ করেছি, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে সকালেই এই যে পাল্টাপাল্টি যে উত্তেজনা ভারত পাকিস্তানে তৈরি হয়েছে, এরপরেই পিএসএল কর্তৃপক্ষের সঙ্গে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বা হাই কমিশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে, এবং পিএসএল এর যে সিইও আছেন সালমান নাসির, তার সঙ্গে কথা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এবং এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন রিশাদ হোসেন এবং নাহিদ রানা। তারা পিএসএল এ খেলছেন। নাহিদ রানা এখনও পিএসএল এ অভিষেকের অপেক্ষায়। রিশাদ হোসেন 5টি ম্যাচ খেলে ফেলেছেন, এবং এই তারা যে দুটি দলে খেলছেন, অর্থাৎ পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্স, এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা আগামী শুক্রবার। যদি নাহিদ রানার আগামীকালও একটা ম্যাচ রয়েছে, সেখানে যদি তার অভিষেক হয়ে যায় বা ওই ম্যাচে গিয়ে তাদের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে। এখন তাদের আসলে নিরাপত্তার বিষয়টা নিয়ে বিসিবি অনেক ভাবছে, এবং পিএসএল কর্তৃপক্ষকে তারা জানিয়েছে তাদের বিষয়টা যেন আলাদা গুরুত্বের সঙ্গে দেখা হয়। যদিও তাদের থেকে আশ্বস্ত করা হয়েছে যে না, এই ধরনের কোনো সমস্যা তারা নেই, এবং তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখবে। সামনে 25শে মে থেকে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ শুরু হওয়ার কথা। ফয়সালাবাদ এবং লাহোরে 5টি টি-20 হবে 25 মে থেকে 3 জুন পর্যন্ত। কিন্তু সেইটা নিয়েও আসলে একটা কনসার্নের জায়গা তৈরি হয়েছে। বিসিবির সভাপতি যেটি বলছেন, এখনই আসলে এই মুহূর্তে এটা নিয়ে কমেন্ট করার মতো সময় আসেনি। আরও 2-1টা দিন অবজার্ভ করার পরে দুই ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটা নিয়ে হয়তো ফাইনালি কোনো ডিসিশন জানা যাবে। এই ছিল আমার কাছে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে সবশেষ খবর। আমরা সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাকসুম আলম খান। জানাচ্ছিলেন পাক ভারত যে সংঘাত শুরু হয়েছে, তার ভিত্তিতে পাকিস্তান অবস্থান করেছে বাংলাদেশের দুই ক্রিকেটার, তাদের সবশেষ খবর। হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে পিএসজি ও আর্সেনাল। প্রথম লেগ হেরে যাওয়ায় ফাইনাল নিশ্চিত করতে চাইলে বড় জয় পেতে হবে গানারদের। শিষ্যদের কাছে শিরোপাটা চান আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। অন্যদিকে ড্র নয়, জয় দিয়ে শিরোপার মঞ্চে জায়গা পেতে চান পিএসজি কোচ লুই এনরিকে। পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচ শুরু হবে রাত 1টায়। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরই করছে বাজিমাত। প্রতিটি ম্যাচেই রোমাঞ্চ আর উন্মাদনার ছড়াছড়ি। শ্বাসরুদ্ধকর বার্সা ইন্টার সেমিফাইনালের পর এবার আরও এক বারুদে ম্যাচের অপেক্ষা। পার্ক দ্য প্রিন্সেসে মুখোমুখি হচ্ছে দুই দেশের দুই জায়ান্ট, আর্সেনাল ও পিএসজি। সমর্থকদেরও আজ রাতে কাজ শেষে বাড়ি ফেরার তাড়া একটু বেশিই থাকবে। সমৃদ্ধ অতীত আছে দু দলেরই। আরও একটা জায়গায় বড় মিল পিএসজি ও আর্সেনালের। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে বড় অভাগা এ দুই দল। এক দশকেরও বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগের জন্য টাকা উড়িয়েছে প্যারিসের ক্লাবটি। ইব্রাহিমোভিচ থেকে শুরু করে মেসি, এমবাপ্পে, নেইমার, ফুটবল দুনিয়ার রথী মহারথীরাও পারেননি নাসের আল খেলাইফিকে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উপহার দিতে।
2020 সালে একবার ফাইনালে ওঠা পিএসজির স্বপ্ন ভেঙেছিল বায়ার্ন মিউনিখ। অন্যদিকে 2005-06 মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে একবার ফাইনালে উঠেছিল আর্সেনালও। স্তাদে দে ফ্রান্সে তাদের স্বপ্ন মাটিতে মিশিয়ে দেয় বার্সেলোনা। শিরোপার মঞ্চ থেকে মাত্র এক ধাপ দূর থেকে খালি হাতে ফিরতে চায় না দুদলের কেউ। প্যারিসের আকাশে তাই মিলছে ঝড়ের পূর্বাভাস। প্রথম লেগে এমিরেটসে 1-0 গোলে হেরে যাওয়ায় বড় জয়ে প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে আর্সেনালকে। সবশেষ বোর্নমাউথের কাছে লিগে হারলেও ম্যাচে তার প্রভাব পড়বে না বলে মনে করেন আর্তেতা। সুখবরও আছে তার জন্য। নিষেধাজ্ঞা শেষে এ ম্যাচে ফিরছেন থমাস পার্টি, ক্যালাফিওরি ও ওডেগার্ডও ফিরেছেন অনুশীলনে। মিকেল মেরিনো, ট্রসার্ডদের নিয়ে আর্তেতার সম্ভাব্য ফরমেশন হতে পারে 4-3-3। লিগ শিরোপা হারানোর আক্ষেপ চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে পূরণ করতে চান আর্সেনাল কোচ। প্রথম লেগের পারফরমেন্সে আমরা হতাশ। আমাদের এখন সামনে তাকাতে হবে এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচ আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। ফুটবলাররা প্যারিসে জীবন দিয়ে লড়বে আমি জানি। প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেইও আছে স্বস্তির খবর। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিট হয়ে অনুশীলন করেছেন ফরওয়ার্ড উসমান দেম্বেলে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 45 ম্যাচে 33 গোল আর 12টি অ্যাসিস্ট আছে 27 বছর বয়সী ফরাসি তারকার। আক্রমণে তার সঙ্গে আলো ছড়াতে প্রস্তুত নতুন ম্যারাডোনা খ্যাত খিচা কাভারেজকেইয়া, গোলরক্ষক জিয়ান লুইজি দোন্নারুমা সবশেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। ফিরতি লেগেও চীনের প্রাচীর হয়ে গোল পোস্টের সামনে থাকতে চান তিনি। প্রথম লেগের জয়ে ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে তাদের ফাইনাল। তবে ড্র নয়, জয়ই চান লুই এনরিক। আর্সেনালের বিপক্ষে ফিরতি লেগে খেলার ধরনের কোনো পরিবর্তনের ভাবনা নেই আমাদের। আমরা জানি ওরা কতটা মরিয়া, তবে আমরা জিততে চাই। দুদলের এখন পর্যন্ত দেখা হয়েছে মোট 4 বার। 2 ম্যাচ হয়েছে ড্র, 1টি করে জয় আছে পিএসজি ও আর্সেনালের। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বরাদ্দ থাকবে ফুটবলের জন্যই, অন্য ডিসিপ্লিনের জন্য বিকল্প ব্যবস্থা করবে ক্রীড়া পরিষদ। তাজউদ্দিন আহমেদ ইনডোরের এসি পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে এনএসসি। বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। জুনের শুরুতেই আসছেন ঢাকায় লাল সবুজের জার্সিতে। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হচ্ছে তার, নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। জন্ম নিবন্ধন, বাংলাদেশি পাসপোর্ট ও কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র আগেই পেয়েছিলেন। এবার তাকে অনুমোদন দিয়েছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটিও। কেটে গেছে শঙ্কার কালো মেঘ। দেশের ফুটবলে আরও একটা স্বস্তির খবর। হামজার পর এবার লাল সবুজের জার্সিতে খেলবেন সমিত সোম। গেল 25 মার্চ মেঘের রাজ্য শিলং মাতিয়ে সবার মন জয় করে নেন হামজা দেওয়ান চৌধুরী। হামজাকে দেখেই বাংলার ফুটবলে আগ্রহী হন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম। 2020 সালে খেলেছেন কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে 2টি ম্যাচ। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে ফেডারেশন। পাসপোর্ট না থাকায় সমিতকে লাল সবুজের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা হয়ে ওঠে বেশ জটিল। তবে কঠিন সেই কাজটাই করে ফেলল বাফুফে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে ড্র করায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। তাই তাকে পেতে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে ফেডারেশন। গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন সমিত। পাসপোর্ট পাওয়ার পর চ্যালেঞ্জ ছিল ফিফার অনুমোদনের। শেষ পর্যন্ত সেটাও পেয়ে গেল বাফুফে। ফিফার পোর্টালে ওদের রেসপন্স এসেছে যে হি হ্যাজ বিন ক্লিয়ারড টু প্লে ফর বাংলাদেশ। উনি এখন বাংলাদেশের জন্য খেলার হি হ্যাজ দ্য ফুল অথরিটি এন্ড পারমিশন ফ্রম ফিফা। আমরা এখন ইমিডিয়েটলি আপনার এএফসি কোয়ালিফায়ার্সের যে বাংলাদেশ স্কোয়াড আছে সেখানে ওনার রেজিস্ট্রেশন করে ফেলবো এন্ড ওনার ক্লাবকে আমরা জানিয়ে দিব উইথ দ্য প্রবাবল ডেটস এন্ড এভরিথিং এন্ড উই উইল নো এক্স্যাক্টলি কখন আসবে ইনশাআল্লাহ উনি। 1 জুন ক্যাভেলরি এফসির হয়ে খেলা আছে সমিতের। 2 জুন কানাডা থেকে রওনা দেবেন বাংলাদেশের উদ্দেশ্যে। সিঙ্গাপুরের বিপক্ষেই লাল সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তার। ওনার জুনের 1 তারিখে একটা খেলা আছে, সো আমার মনে হয় না ওই খেলার নাম মিস করে উনি আসবেন। তো আমার ধারণা 1 তারিখে খেলে কত 2 তারিখে রওনা দিবে। হোয়াট ইজ দ্য প্রবাবল ফ্লাইট এবং কত তাড়াতাড়ি ওনাকে আমরা বাংলাদেশে আনতে পারি ইনশাআল্লাহ। জুনের শুরুতে বাংলাদেশে এলেও অনুশীলনের কয়েকটা সেশন মিস করবেন সমিত সোম। পারভিন আক্তার, সময় সংবাদ। বিসিবি নির্বাচনে বিভিন্ন পক্ষ শুরু করে দিয়েছে তোড়জোড়। তবে আসন্ন নির্বাচন ও গঠনতন্ত্র সংস্কারের জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে এখনও চিঠি পাঠায়নি বিসিবি।
যে কারণে প্রশ্ন উঠেছে কোন গঠনতন্ত্র মেনে অনুষ্ঠিত হবে আসন্ন নির্বাচন। এতে শঙ্কার মুখে নির্ধারিত সময়ে বিসিবির গঠনতন্ত্র সংস্কার প্রক্রিয়াও। বেজে উঠেছে বিসিবির নির্বাচনী দামামা। অক্টোবরের মধ্যে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে নতুন নির্বাচিত কমিটিকে। তবে এর আগে আরও একটি গুরু দায়িত্ব রয়েছে ফারুক আহমেদের বোর্ডের। দায়িত্ব নেয়ার পর বিসিবির গঠনতন্ত্র পরিবর্তনে জোর দেয় বোর্ড সভাপতি। কার্যক্রমও অনেক দূর এগিয়ে নিয়ে যায় নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বে গঠিত 5 সদস্যের কমিটি। তবে বিসিবির কাউন্সিলে ক্লাবের প্রতিনিধিত্ব কমানোর প্রস্তাবে ঢাকা ক্লাবগুলোর বাগড়ায় পড়ে স্থগিত করা হয় গঠনতন্ত্র সংশোধনী কার্যক্রম। এরপর আর আলোর মুখ দেখেনি গঠিত কমিটির প্রস্তাবিত সংশোধন খসড়া। নির্বাচনের 5 মাস বাকি থাকতে এখনো ধীরে চলো নীতিতেই চলছে ফারুক আহমেদের বোর্ড। এমনকি কোন গঠনতন্ত্র মেনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে তাও জানানো হচ্ছে না, কারণ বর্তমানে বিসিবি এখন ব্যস্ত মাঠ ও মাঠের বাইরের ইস্যু সামাল দিতে। ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। বিসিবির নির্বাচন নিয়ে অনেকে সমীকরণ মেলানোর চেষ্টায় থাকলেও গঠনতন্ত্র সংস্কার ও নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে এখন পর্যন্ত কিছুই জানায়নি ক্রিকেট বোর্ড, কারণ সংস্কারের অনুমোদন আসবে এনএসসি থেকেই। আমরা এই জাতীয় চিঠি এখনো পাইনি। আর দ্বিতীয় বিষয় হলো যে তাদের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগটি এখনো আমরা এই জাতীয় তথ্য অফিসিয়ালি পাইনি। গঠনতন্ত্র সংশোধন মোটেও সহজ হবে না বিসিবির। সংস্কার প্রক্রিয়াটাও বেশ জটিল এবং সময় সাপেক্ষ। তাই নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কার নিয়েও দেখা দিতে পারে অনিশ্চয়তা। প্রস্তাবিত সংশোধনটা এজিএমে প্লেস হবে। যদি সংখ্যাগরিষ্ঠ মতামত সংশোধনের পক্ষে না থাকে তাহলে প্রস্তাবটি সেখানেই শেষ। যদি প্রস্তাবিত সংশোধন সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের মতামত পেয়ে থাকে, সমর্থন পেয়ে থাকে, তাহলে একটা কার্যবিবরণী হবে। কার্যবিবরণী করে অফিসিয়ালি এনএসসির কাছে প্রস্তাব আসবে। জাতীয় ক্রীড়া পরিষদ যদি দেখে যে ওকে ভেরি গুড, সব প্রসিডিউর মেনটেন হয়েছে, হ্যাঁ, এবং জাতীয় ক্রীড়া পরিষদের যদি কোনো অবজারভেশন না থাকে তাহলে সেটা এখানেই অ্যাপ্রুভাল হয়ে যাবে। সবশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 2021 সালের অক্টোবরে। গুঞ্জন আছে আসন্ন নির্বাচন অক্টোবরের আগেই আসতে পারে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ব্যবহার করবে বাফুফে। অন্য ডিসিপ্লিনের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এদিকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোরের এসি পরিবর্তনেরও উদ্যোগ নিচ্ছে এনএসসি। এছাড়া রাজধানীর বাইরের জেলা স্টেডিয়ামগুলোর বাণিজ্যিক আয় পেতে উদ্যোগী হবে ক্রীড়া পরিষদ। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, প্রবাদটি একেবারে মিলে যায় দেশের ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে। ব্যাডমিন্টন ও টেবিল টেনিসের জন্য বিশাল উডেন ফ্লোর ইনডোর থাকলেও সেখানে নেই খেলার পরিবেশ। দীর্ঘ সময় অকেজো হয়ে আছে শহীদ তাজউদ্দিন ইনডোরের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। এতে বাধ্য হয়ে টেবিল টেনিস ফেডারেশন আসন্ন প্রেসিডেন্টস কাপ টুর্নামেন্ট স্থগিত করেছে। এরপরেই সরব হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। উদ্যোগ নেওয়া হয়েছে 12 কোটি টাকা ব্যয়ে নতুন এসি প্রতিস্থাপনের। সঙ্গে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস ফেডারেশনকে মিরপুর কিংবা ধানমন্ডি ইনডোর স্টেডিয়াম ব্যবহারের প্রস্তাবের কথা ভাবছে এনএসসি। পুনরায় করতে হবে, এটা আসলে রিপেয়ারের কোনো সুযোগ নেই, মানে একদম ব্র্যান্ড নিউ আনতে হবে। আচ্ছা, তো ওই প্রেক্ষিতে আমাদের প্রকৌশলীগণ যে এস্টিমেটটি আমাদের কাছে ধারণা দিয়েছেন মোটামুটিভাবে 12 কোটি টাকার মতো। মিরপুরে আমাদের ইনডোরের যে স্টেডিয়ামটা আছে ওইটা, আর পাশাপাশি ধানমন্ডিতে এরিয়া গ্রুপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স যেটি আছে সেটি। তো এমনি ওনাদেরকে আমরা এইটুকু বলেছি যে যদি এই জায়গা আপনাদের পছন্দ হয়, যদি আপনাদের এই জায়গা আপনাদের উপযোগী বলে মনে করেন, হ্যাঁ, আমাদেরকে জানান। আমরা এক পায়ে প্রস্তুত আছি এই দুই জায়গা আপনাদের মাধ্যমে ব্যবহার করবার জন্য। এদিকে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে ক্রীড়া পরিষদ। ফিফার অর্থায়নে ফুটবল উন্নয়নের জন্য বাফুফেকে 25 বছরের জন্য জেলা স্টেডিয়ামটি বরাদ্দের কথা থাকলেও স্থানীয় সংগঠকদের বিক্ষোভে কাজ এগিয়ে নিতে পারেনি ফুটবল ফেডারেশন। তবে ক্রীড়া পরিষদ আশ্বস্ত করেছে বাফুফেকে স্টেডিয়াম বুঝিয়ে দিলেও অন্য ডিসিপ্লিনের জন্য বিকল্প ব্যবস্থা করবে এনএসসি। বাফুফে এই স্টেডিয়াম পাবে, ফিফার অর্থায়নে এখানে আধুনিক স্টেডিয়াম নির্মিত হবে বা সংস্কার হবে। আবার পাশাপাশি
স্থানীয় ক্রিয়া কর্মকাণ্ডের যাতে কোনো ব্যাঘাত না ঘটে এটি নিশ্চিত করতে হবে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব, এটা মন্ত্রণালয়ের দায়িত্ব, এটা জাতীয় ক্রীড়া পরিষদের দায়িত্ব এবং আমরা বাফুফেরও দায়িত্ব পাশাপাশি, এবং আমরা চিঠি দিয়ে আমরা এটা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে আমরা জানিয়ে দিয়েছি। সাধারণত দেশের বাইরের স্টেডিয়ামগুলোর বাণিজ্যিক ব্যবহারের অর্থ পায় না জাতীয় ক্রীড়া পরিষদ। এবার জেলা স্টেডিয়ামগুলোর আয়ের ব্যাপারেও উদ্যোগী হচ্ছে এনএসসি। ক্রীড়া স্থাপনাগুলিতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঢাকারগুলি তো আচ্ছা ঠিক আছে, আমাদের চোখের সামনে আছে, আমরা বরাদ্দ দিচ্ছি, নামমাত্র মূল্য হোক আর সিম্বলিক মূল্য হোক, ভাড়াটা আমরা পাচ্ছি, আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। তো ঢাকার বাইরে যে ক্রীড়া স্থাপনাগুলোতে যে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো আছে, এগুলির বরাদ্দ প্রক্রিয়া, এগুলির ভাড়া আদায় প্রক্রিয়া, এগুলির ভাড়া সম্পর্কে আসলে জাতীয় ক্রীড়া পরিষদ অবহিত, মানে কোনোভাবেই অবহিত নয়। তো এটা আসলে এই বিষয়টা নিয়েও আমরা ভাবছি। এদিকে জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শেষে দুর্নীতি অনিয়ম নিয়ে তদন্ত করবে জাতীয় ক্রীড়া পরিষদ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সিলেটের দ্বিতীয় ওয়ানডেতে সোহান অঙ্কনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ এ দল। স্বাগতিকদের দেয়া 345 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড এ দল। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।